ইতিকথা পেজের বিশেষ নিবেদন, ভয় ভয়ঙ্কর সিরিজের দ্বিতীয় গল্প নিশুতি রাতের ডাক। লেখক শঙ্খ সুব্রনায়ক। গল্পের প্রধান চরিত্রে গল্প পাঠক তমগ্ন, ডক্টর বিনোদ সরকার এবং বুড়ো। গল্পের সূত্রধর আমি দীপ। ডাক্তারবাবু, আমি ঠিক হয়ে যাব তো? এনাস্থেটিকের প্রভাবে ঘুমে ঢলে পড়ার আগে প্রশ্নটা করল তমঘ্ন। ডাক্তারবাবু আশ্বাস দিলেন, চিন্তার কোনো কারণ নেই। এখন অর্গান ট্রান্সপ্ল্যান্ট অনেক মডার্ন হয়েছে। একবার আপনি ফিট হয়ে গেলে আপনি আবার আগের মতন চলাফেরা করতে পারবেন। নিশ্চিন্ত হয়ে চোখ বুঝল তমঘ্ন। মনে মনে ভাবল, সত্যি এও কি সম্ভব? বছর পাঁচেক আগেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। গাড়ি চালিয়ে অফিস থেকে ফিরছিল তমঘ্ন। হঠাৎ একটা বেপরোয়া ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। ট্রাকটা ওর গাড়ির ওপর চেপে গিয়েছিল আর ওর শরীরের অর্ধেকটা চলে গিয়েছিল হ্যান্ডেলের তলায়। হাঁটুর নিচ থেকে পা দুটোকে কেটে ওকে বার করে আনতে হয়েছিল। সেই থেকেই তমঘ্ন পঙ্গু। হুইল চেয়ারে বন্দি হয়ে গিয়েছিল ওর জীবন। মাঝে মাঝে নিজেকে খুবই হতাশ লাগত। প্রতি মুহূর্তে এই অসহায়তা থেকে মুক্তি পেতে চাইত। খরচ করতেও পিছপা ছিল না সে। ঠিক এই সময় ডক্টর বিনোদ সরকারের নামটা ওর কানে আসে। এই সার্জন নাকি অর্গ্যান ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে বহু পঙ্গু লোককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছেন। এক বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে একদিন ডক্টর সরকারের চেম্বারে এসেছিল তমঘ্ন। কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডক্টর সরকার ওকে বলেছিলেন, যদি কোনো অর্গ্যান ডোনারের খোঁজ পান তাহলে ওকে জানাবেন। আর ঠিক তারপরেই এই সপ্তাহেই কাঙ্ক্ষিত ফোনটা এলো। বহু প্রতীক্ষার পর আজ আবার স্বাভাবিক জীবনে ফিরতে চলেছে তমঘ্ন। শেষ হতে চলেছে একটা দুঃস্বপ্নের সময়। জ্ঞান ফিরতে তমঘ্নর মনে প্রথমেই যে প্রশ্নটা জাগল, সে এখন কোথায়? কাঁচের দেয়াল দিয়ে ঘেরা ঝকঝকে একটা ঘরের নরম সাদা বিছানায় সে শুয়ে আছে। মাথার উপরের এসি স্পিডটা বড্ড কম। শরীরটাকেও বেশ ভারী ভারী লাগছে। ধীরে ধীরে গত 4 ঘন্টার কথা ওর একটু আধটু মনে পড়তে লাগলো। ওটিতে ওর চোখের উপর একটা জোরালো আলো জ্বলছিল। ফিসফিস কথাবার্তাও শুনতে পেয়েছিল। ওর পাশের বেডে শুয়ে থাকা একটা মানুষকেও লক্ষ্য করেছিল কি? কোনো মতে সাহস করে কোমরটা একটু তুলে নিচের দিকে তাকালো তমঘ্ন। বিস্ময় আর আনন্দে ওর চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। হ্যাঁ, ডক্টর সরকার পেরেছেন ওর স্বপ্ন পূরণ করে নতুন এক জীবন দান করতে। পেরেছেন ওকে আবার আগের সেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। ওর ব্যান্ডেজ বাঁধা হাঁটুর নিচে জলজ্যান্ত দুটো পা। যদিও পা দুটোতে এখন বিশেষ কোনো অনুভূতি টের পাচ্ছে না সে। শুধু ঝিমুনি ধরে গেলে যেমন একটা অনুভূতি হয়, তেমনি একটা অবশ অনুভূতি টের পাচ্ছে মাত্র। কিন্তু ওর স্থির বিশ্বাস, এতটা যখন হয়েছে তখন বাকিটুকুও বিনা বাধায় হয়ে যাবে। আপনার জ্ঞান ফিরেছে? ডক্টর সরকারের কথায় চমকে উঠল তমঘ্ন। বলল, হ্যাঁ স্যার, আপনি মানুষ নন, ভগবান। আপনার এই ঋণ আমি সারা জীবনও শোধ করতে পারবো না। ওর মনে খুশির বন্যা বইছে। ডক্টর সরকার মৃদু হেসে বললেন, না না, দেখুন, প্রশংসা করে আমাকে লজ্জিত করবেন না প্লিজ। এটা আমার কর্তব্য। সবই তারই ইচ্ছে।
আমরা তো তার সেবক মাত্র কেবল। তমগ্ন বলল। আর কতদিন বাদে আমি চলতে পারবো স্যার? ডক্টর সরকার বললেন, এখন 7 দিন আপনাকে অবজারভেশনে থাকতে হবে, তারপর আমরা আপনাকে ছেড়ে দেব। পারবেন না এই 7টা দিন অপেক্ষা করতে? তমগ্ন উত্তেজিত হয়ে বলল, কেন পারবো না? এতদিন যখন অপেক্ষা করতে পেরেছি, 7টা দিন কি এমন ব্যাপার? 7 দিনের আজই শেষ দিন। প্রথম প্রথম পা দুটোকে নিয়ে মনটা একটু খুঁতখুত করছিল। মনে হচ্ছিল পা দুটোর বয়স ওর বাকি শরীরের বয়সের চেয়ে বেশি। পা দুটো যেন কোনো বয়স্ক ব্যক্তির। এখন যদিও সেই খুঁতখুতানিটা বন্ধ করতে পেরেছে এটা ভেবে যে পা দুটো ওর নিজস্ব, আর নিজের জিনিসে কখনো খুঁত ধরতে নেই। আজকেই বাড়ি ফিরেছে তমগ্ন। শরীরের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছে সে। আগে খিদে পেত না, বাঁচার প্রয়োজনে যতটুকু না খেলেই নয় ততটুকুই খেত। আর এখন যেন পেটে ছুঁচোয় ডন মারছে। সকাল থেকে গোগ্রাসে খেয়েও খিদে মিটছে না। ডাক্তারবাবু বলেছিলেন এরকম অপারেশনের পর ছোটখাটো সাইকোলজিক্যাল চেঞ্জ হয়। পায়ে এখনো জোর ফিরে পায়নি তমগ্ন। স্ক্র্যাচ ধরে হাঁটতে হচ্ছে। শরীর টলমল করছে, তবে একটু অভ্যাস করলে এটা খুবই শীঘ্রই ঠিক হয়ে যাবে, আশ্বাস দিয়েছেন ডক্টর সরকার। সকাল থেকে ইজি চেয়ারটাতে একরকমভাবে বসে থেকে থেকে বিরক্ত লাগছিল তমগ্নর। স্ক্র্যাচটা বগলে চেপে সে উঠে দাঁড়ালো। বারান্দা দিয়ে হেঁটে ডাইনিংয়ের বিশাল আয়নাটার দিকে এগিয়ে গেল। অ্যান্টিক জিনিস ওটা, অক্সেনে বহু দাম দিয়ে কিনেছিল। আয়নাটা ওর সাথে কখনো বেয়াদপি করেনি, কিন্তু আজ করল। মুখের আদলে একটু চেঞ্জ লক্ষ্য করলো যেন। ভাবলো হয়তো এক জায়গায় বসে থাকার বোরিংনেসের জন্য এই পরিবর্তন, একটু ঘুরে এলে মনটা ভালো হবে। এই ভেবে সে বাড়ি থেকে বেরিয়ে পাশের ছোট পার্কটার দিকে এগিয়ে গেল। এখন পার্কে লোকজন বিশেষ কিছু নেই, শুধু বেঞ্চে বসা অরুণাববাবুকে দেখে সে চমকে উঠল। ওদের কমপ্লেক্সের পাশের কমপ্লেক্সেই অরুণাববাবুর বাড়ি। কিছুদিন আগে বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন তিনি। কোমায় চলে গিয়েছিলেন ভদ্রলোক, বাঁচার কোনো আশাই ছিল না। উনি যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সে কথা তো তমগ্নর জানা ছিল না। ওর পাশে গিয়ে বসলো তমগ্ন। ভদ্রলোক ওকে দেখে যেন চিনতেই পারলেন না। অগত্যা ভদ্রতা রাখার তাগিদে তমগ্নকেই কথা শুরু করতে হলো। তা কবে এলেন? অরুণাববাবু বললেন। এই তো 2 দিন হলো। তমগ্ন বলল, মাথার চোট সারলো? এখন পুরোপুরি ফিট। আমিও আজ সকালেই ফিরেছি। ডক্টর বিনোদ সরকারের অপারেশনের পর আমিও নতুন পা ফিরে পেয়েছি। ওর দিকে সরু চোখে তাকালেন অরুণাববাবু, বললেন, আপনিও বিনোদ সরকারের কাছে চিকিৎসা করিয়েছেন? তমগ্ন অবাক হয়ে গেল। হ্যাঁ, কেন? চাপা গলায় অরুণাববাবু বললেন, আমিও তো উনার কাছে চিকিৎসা করিয়েই বাড়ি ফিরছি। তবে আপনি আমাকে যে লোক ভাবছেন সে লোক আমি নই। ভেবাচাকা খেয়ে গেল তমগ্ন। মানে? অরুণাববাবু বললেন, আপনিও যেহেতু বিনোদবাবুর রুগী, তাই আপনার কাছে লুকোবো না, কিন্তু খবরদার কথাটা গোপন রাখবেন। তমগ্ন বলল, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আমি হলাম হরেন সরকার, বাসের কন্ডাক্টরি করতাম। হঠাৎ একদিন স্ট্রোকে শরীরটা প্যারালাইজড হয়ে গেল। আমার ব্রেন ছিল জীবিত, কিন্তু শরীরে নড়াচড়া করার ক্ষমতা ছিল না।
দীর্ঘ 7 বছর ওই অবস্থায় মানসিক যন্ত্রণা ভোগ করেছি। তারপর একদিন বিনোদবাবুর খোঁজ আমি পাই। ভদ্রলোক বলেছিলেন ব্রেন ডেথ হওয়া কোনো রুগীর সন্ধান পেলে জানাবেন। ঠিক এ সময় অরুণাভবাবুর অ্যাক্সিডেন্ট হলো। ওনার ছেলেরা যে কোনো মূল্যে বাবাকে বাঁচাতে চাইছিল। খবর গেল বিনোদবাবুর কাছে। কি নিখুঁত হাত ভদ্রলোকের! এত অল্প সময়ে ব্রেন ট্রান্সপ্ল্যান্ট করে দিলেন যে কিছু বোঝার আগেই আমি দেখলাম আমি একটা অন্য মানুষ হয়ে গেছি। দুঃখ একটাই, হরেন সরকার মানুষটার কোনো অস্তিত্বই আর রইল না। এখন আমাকে সারা জীবন অরুণাভ বোস হয়েই অভিনয় করে যেতে হবে। আফসোস ঝরে পড়ল ওনার কণ্ঠে। তমগ্ন বলল, অন্যের অস্তিত্বকে ঘাড়ে করে বই নিয়ে বেড়াতে কষ্ট হচ্ছে না আপনার? পাগল! 7 বছর সময়টা কি কষ্টে কাটিয়েছি জানেন? প্রতিনিয়ত বৌমাদের মুখ ঝামটা সহ্য করতে হতো। ছেলেমেয়েগুলো বাইরে ফেলে দিয়ে আসার ভয় দেখাতো, খেতে দিত না ভালো করে। আর এখন আমার স্ত্রী, পুত্র, নাতি নাতনি নিয়ে ভরা সংসার। কালে কালে চিকিৎসা বিজ্ঞানের কি উন্নতি না হলো! আজ থেকে বছর 10 আগেও কি এসব কল্পনা করা যেত? এ সবই বিনোদবাবুর মতো ডাক্তারদের কৃতিত্ব। ওনারা মানুষ নন, ওনারা দেবতা, দেবতা। তমগ্ন মাথা নাড়ল। ওর মনের কথাটি বলে দিয়েছেন অরুণাভবাবু। বেলা হয়ে গেল। বেঞ্চ থেকে উঠে ধীরে ধীরে সে বাড়ির দিকে পা বাড়ালো। সকালবেলায় ঘুম থেকে উঠেই চমকে উঠল তমগ্ন। সে এখন কোথায় শুয়ে আছে? এটা তো পার্কের সেই বেঞ্চিটা। কাল এখানে বসেই তো অরুণাভবাবুর সঙ্গে গল্প করছিল, কিন্তু সে এখানে এলো কিভাবে? ওর যতদূর মনে পড়ছে, কাল রাতে নাইট গাউন পরে সে নিজের রুমেই শুতে গিয়েছিল। মাঝরাতে কি একটা দুঃস্বপ্ন ও দেখেছিল যেন। হ্যাঁ, মনে পড়েছে। আবছা অন্ধকারে একটা গাছের তলায় দাঁড়িয়ে কে একটা লোক ওকে ডাকছিল। কিন্তু সে কি সেই ডাকে সাড়া দিয়েছিল? না, ওর মনে পড়ছে না। ব্যাপারটা খুবই রহস্যময় লাগলো তমগ্নর কাছে। ডক্টর সরকার বলেছিলেন এইসব অপারেশনের পর একটু আধটু সাইকোলজিক্যাল চেঞ্জ হয়, তবে সেই কি এখন সেই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছে? পার্কের বেঞ্চ থেকে উঠে ঘরের দিকে পা বাড়ালো তমগ্ন। পা দুটো এখনো ঠিকঠাক বসে আসেনি। এরকম অবস্থায় হুটহাট বাড়ি থেকে বেরিয়ে গেলে কখন যে কি বিপদ ঘটে যাবে তার ঠিক নেই। ব্যাপারটা সুবিধার ঠেকছে না। খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে একবার ডক্টর সরকারের সঙ্গে সে কনসাল্ট করবে। ইদানিং পা দুটো অনেকটাই বসে এসে গেছে। এখন বিকেলবেলায় ঘুরতেও যায় সে। এই শহরের পথঘাটগুলো ওর নখদর্পণে। ছোট থেকেই এই শহরের বুকে টোটো করে ঘুরে বেরিয়েছে সে। সেদিন রাতে ঘুরে এসে খুব ক্লান্ত লাগছিল তমগ্নর। শুতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়ালো সে। এ কি দেখছে সে? এই কদিনে ওর বয়স যেন অনেকটাই বেড়ে গেছে। চুলগুলো পেকে যাচ্ছে। মুখে বয়সের বলিরেখার ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়নাটার গায়ে হাত রাখলো তমগ্ন। আয়নাটাও যেন ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। খুব কান্না পেল তমগ্নর। সে কি তবে বুড়ো হয়ে যাচ্ছে? ঠিক তখনই
ওর বুকের ভেতর থেকে কে একটা যেন ডেকে উঠল। আর কিছু মনে নেই তমঘ্নর। মশাই, ও মশাই, আরে ও মশাই, আরে ঘুম থেকে উঠলো মশাই। সকালে জলের ছিটে পেয়ে ওর ঘুম ভাঙল। দেখল এক ভদ্রলোকের ঘরের দাওয়ায় সে শুয়ে আছে। গজগজ করে ভদ্রলোক বললেন, অদ্ভুত ঘুম মশাই আপনার, এত করে ডাকছি তবু আপনার ঘুম ভাঙে না। শেষ পর্যন্ত জলের ছিটে দিয়ে ঘুম ভাঙাতে হলো। বিস্ময় হতবাক হয়ে ওর মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে এলো, আমি আমি এখানে কি করে এলাম? ভদ্রলোক বললেন, আরে আপনি এখানে কি করে এলেন সেটা তো আপনি ভালো জানবেন। সকালবেলায় উঠে দেখি দুয়ার আগলে আপনি ঘুমোচ্ছেন। যত সব মাতালদের নিয়ে কারবার। গা ঝেড়ে উঠে দাঁড়ালো তমগ্ন। বাড়ি না ফিরে সোজা ডক্টর সরকারের চেম্বারে ছুটল। সব শুনে ডক্টর সরকার গম্ভীর হলেন, বললেন, এমনটা তো হবার কথা নয়। হ্যাঁ, বুঝলাম। এর একটাই ব্যাখ্যা হতে পারে যে আপনার সোমনাবুলিজম ডিজিজ আছে। এই রোগে মানুষ ঘুমের মধ্যেও হাঁটাচলা করে আর কি। এতদিন আপনার তো পা ছিল না, তাই রোগটাও নেহাত আপনার ছিল না। তবে এখন আর এই পা হতেই রোগটা আবার ডিসপোজ হয়ে পড়েছে আপনার। তমঘ্ন বলল, ডাক্তারবাবু, তাহলে কি এই রোগ থেকে কি আমার কোনোভাবেই মুক্তি নেই? ডক্টর সরকার বললেন, কেন থাকবে না? এখন অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে। আপনি একবার বরং কোনো একজন সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করতে পারেন। তবে আমি একটা পদ্ধতি বলছি, এতেও কিছু কাজ হলে হতে পারে। বলুন। সোমনাবুলিজম হলো এক ধরনের হিপনোটিক স্টেট। এ সময় পেশেন্ট অর্ধেক জেগে আর অর্ধেক ঘুমের মধ্যে হাঁটাচলা করে। আপনি যদি আপনার রুমের দরজায় কোনো সেন্সার অ্যালার্ম লাগিয়ে নেন, মানে যখন দরজাটা আর কি আপনি ক্রস করবেন ঠিক তখনই অ্যালার্মটা বেজে উঠবে, তাহলে আপনার ঘুম ভেঙে যাবে আর কোনো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে না আপনাকে। আমার মনে হয় যতদিন না আপনি পুরোপুরি সুস্থ হচ্ছেন ততদিন আত্মসম্মান বাঁচাতে অন্তত এই পদ্ধতিটা কাজে লাগাতে পারেন। খুব একটা খারাপ হবে না। ডক্টর সরকারকে ধন্যবাদ জানিয়ে চেম্বার থেকে বেরিয়ে এলো তমঘ্ন। সাইকোলজিস্টকে দিয়ে ও একবার চেক আপ করে নিল সেদিন। ওকে পরীক্ষা নিরীক্ষা করে সাইকোলজিস্ট বললেন, আপনার মধ্যে সোমনাবুলিজমের কোনো লক্ষণই তো খুঁজে পাচ্ছি না, কিন্তু আপনি যে সিমটমসগুলো বললেন তা হয় আপনার মন গড়া নয়তো অলৌকিক। তমঘ্নর খুব খারাপ লাগলো। ডাক্তারবাবু কি ওকে মিথ্যেবাদী বলতে চাইছেন? সে আর সেখানে দাঁড়ালো না। বাড়িতে ফিরে এসে একটা সেন্সার অ্যালার্ম দরজার উপরে লাগিয়ে দিল। দু তিন দিন বেশ মানসিক যন্ত্রণা নিয়েই কাটালো সে। প্রতিদিনই সে যেন আরো বেশি করে বুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছিল ওর শরীরে অকাল বার্ধক্য বাসা বেঁধেছে। যদিও সেই দিনের পর থেকে নিজেকে আর ঘরের বাইরে আবিষ্কার করেনি, কিন্তু রাতে শুতে যাওয়ার আগে প্রতিদিনই সেই ডাকটা শুনতে পাচ্ছিল। কেউ যেন ওর ভেতর থেকে ওকে ডাকছে। তবে কি সে পাগল হয়ে যাচ্ছে? কিন্তু ডাক্তারবাবু যে বললেন ওর মধ্যে পাগলামির কোনো লক্ষণই নেই। মনটা একটু ফ্রি করার জন্য সেদিন বিকেলে ঘুরতে বেরিয়েছিল সে। হঠাৎ
একটা গলির ভেতরে ঢুকে পথ ভুল করে ফেলল। এরকমটা সচরাচর হয় না। আজকাল কি তবে ওর ব্রেনও ওর সঙ্গে বেয়াদবি করতে শুরু করলো? হাঁটতে হাঁটতে একটা ঝুপড়ি ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের ভিতরে কাদের যেন চাপা গলায় ঝগড়ার শব্দ শোনা যাচ্ছে। একজন আরেকজনকে বলছে, তুই কি ভাবছিস আমি কোনো খবর রাখি না? 5 লাখ টাকা হাতিয়েছিস আর ভাবছিস 1 লাখ টাকা দিয়ে আমাকে ভুলিয়ে দিবি। ঠকাবার চেষ্টা করলে না সোজা পুলিশকে সব জানিয়ে দেবো। দ্বিতীয় জন বলছে, এরকমটা করিস না ভাই, আমি তোকে আরও 1 লাখ দিচ্ছি। এই মুহূর্তে এর চেয়ে বেশি আমার কাছে নেই। চুরি ডাকাতির কেস নাকি রে বাবা? তমগ্নর বুক কেঁপে উঠল। এই জায়গাটা সে চেনে। জায়গাটার নাম নিমাইপুরের বস্তি। জায়গাটা নাকি খুব খারাপ। এখান থেকে সরে পড়াই ওর সমীচীন বলে মনে হলো। সেই গলি দিয়ে কিছুটা এগিয়ে যেতেই হাইওয়েতে এসে পড়ল। আজ থেকে ঠিক 5 বছর আগে ঠিক এই জায়গাটাতেই ওর গাড়িটার একটা লরির সঙ্গে ধাক্কা লেগেছিল। কিন্তু সে কেন এখানে এলো নিজেই বুঝতে পারল না। এটা হয়তো অতীতকে নিয়ে বেশি ভাববার ফল। রাত্রে ঘুম ধরছিল না তমগ্ন। বিছানায় শুয়ে কেবলই এপাশ ওপাশ করছিল। মনে হচ্ছিল আজকে মারাত্মক কিছু একটা ঘটতে চলেছে। ওর মনের ভেতর থেকে কে যেন ওকে বারবার ডেকে চলেছে। নিশির ডাক কি এমনই হয়? সে তো শোনেনি কোনোদিন, কিন্তু তমগ্নর মনে হচ্ছিল এই ডাক নিশির ডাকের চেয়েও মারাত্মক। বহু কষ্টে একটু চোখ বুঝেছিল তমগ্ন। হঠাৎ অ্যালার্মের শব্দে ওর চটকা ভেঙে গেল। ভয় আর বিস্ময় তমগ্ন দেখল সে দরজা দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে। ওর পা দুটো যেন আর ওর বসেই নেই। তাদের যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। ঘর থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো তমগ্ন। আকাশের বুক থেকে গোল চাঁদটা কাটা মুন্ডুর মতো ঝুলে আছে। ফুটফুটে জ্যোৎস্নার আলোয় চারপাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। রাস্তায় কোনো জনমানবের চিহ্ন নেই। খাঁ খাঁ করছে রাস্তাটা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে খুবই রহস্যময় লাগছে। তমগ্ন হৃৎপিণ্ড গলার কাছে উঠে এসেছে। তবুও জোর করে সে নিজেকে থামানোর চেষ্টা করেনি, কারণ আজ এর শেষ সে দেখবেই। কে ওকে কোথায় টেনে নিয়ে যেতে চাইছে ওকে জানতেই হবে। এই নিদারুণ মানসিক যন্ত্রণা সে আর ভোগ করতে পারছে না। অবশেষে বড় রাস্তা পেরিয়ে অনেক ঝোপঝাড়ে ডিঙিয়ে সে একটা নদীর চড়ায় এসে থামল। এটা একটা শ্মশান। চারপাশে মরা পোড়ানোর অজস্র চিহ্ন। মাথার উপর দিয়ে একটা রাতচরা পাখি শব্দ করে উড়ে গেল। এতক্ষণে নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেল তমগ্ন। নদীর জলটা ছলাৎ ছলাৎ শব্দে বয়ে যাচ্ছে। একটানা শোনা যাচ্ছে ঝিঁঝির ডাক। চাঁদের আলোয় বালুকাময় চড়াটা ধুধু মরুভূমির মতো লাগছে। হঠাৎ হাড় কাঁপিয়ে একদল শেয়াল ডেকে উঠল। আর একটু হলেই জ্ঞান হারাচ্ছিল তমগ্ন। ঠিক এমন সময় শ্মশানের এক কোণায় বড় বড় ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা একটা বট গাছ ওর নজরে পড়ল। গাছটার নিচে সাদা চাদর মুড়ি দিয়ে
কি একটা বসে আছে না? কাছে এগিয়ে যেতেই দেখলো সেটা একটা বুড়ো। ওর পায়ের শব্দ পেয়ে বুড়ো বলে উঠল, কে রে, সুধীর এলি নাকি? তমগ্ন বলল, আগে না, আমি তমগ্ন। বুড়ো বলল, মাফ করবেন বাবু, আসলে পায়ের শব্দটা বড্ড সিনা সিনা লাগলো কিনা। তমগ্নর কৌতূহল হলো, জিজ্ঞাসা করলো, সুধীর কে, মানে কে হয় আপনার? আগে বাবু আমার বড় ছেলে। ওর জন্য অপেক্ষা করছেন কেন? সেদিন নার্সিং হোম থেকে ফেরার পথে ওই তো আমাকে এই গাছতলায় বসিয়ে দিয়ে গেল। এখনো ফেরেনি বাবু। তমগ্ন জানতে চাইল, আপনার বাড়ি কোথায়, মানে এখানে আসার আগে আপনি থাকতেন কোথায়? আগে বাবু আমার বাড়ি নেমাইপুর বস্তিতে। আমার 2 ছেলে আছে। বড় ছেলে হচ্ছে সুধীর আর ছোট হচ্ছে অধীর। দুজনে কারখানায় কাজ করত, কিন্তু কারখানা লগ আউট হওয়ার পর থেকেই বড্ড গরিব হয়ে গেছি আমরা। আমি বড়টার কাছেই থাকতুম। তমগ্ন জিজ্ঞাসা করলো, নার্সিং হোমে গিয়েছিলেন কেন? বুড়ো বলল, গিয়েছিলাম কি আর সাধে, অভাবী মানুষ আমরা। তা সেদিন বড়টা এসে বলল আমার রক্ত নাকি খুব বিরল গ্রুপের, এই রক্ত নাকি সবাইকে দেওয়া যায়, কিন্তু ওই গ্রুপের লোকের ছাড়া নেওয়া যায় না। নার্সিংহোমে এক খুব বড় লোক রুগী এসেছে, তারও নাকি ওই গ্রুপের রক্ত, কোথাও রক্ত পাচ্ছে না। তাই হাসপাতালের ডাক্তার বলেছে যে ওকে রক্ত দেবে তাকে নাকি 5 লাখ টাকা দেবে। তাই গিয়েছিলুম, আমার রক্ত পেয়ে রুগীটা তো বাঁচলো, কিন্তু আমি অসুস্থ হয়ে গেলাম বাবু। নার্সিংহোম থেকে বেরোবার পথে ছেলে যখন দেখলো বাবা আর আগের মতো নেই, তখন এইখানে ফেলে দিয়ে গেছে আমাকে। বুড়োর ওপর তমগ্নর মায়া হলো, বলল, ইস, কি নিষ্ঠুর, মানে প্রয়োজন মিটতে নিজের বাবাকে ফেলে দিয়ে যেতেও দ্বিধাবোধ করলো না? ওদের আর দোষ কি বাবু? দোষ তো সেই ডাক্তারের যে ওকে লাখ লাখ টাকার টোপ দিয়েছিল। এত টাকা পেলে কারই বা মাথা ঠিক থাকে বলুন? ওদেরও ছিল না। তমগ্নর মাথা গরম হয়ে গেল। ডাক্তারদের কর্তব্য সেবা করা, ব্যবসা করা নয়। বলল, সেই ডাক্তারটাই বা কে, তার নামটা কি, বা তার নার্সিং হোমটার নামটা কি? নার্সিং হোমের নাম তো জানি না বাবু, তবে ডাক্তারটার নাম শুনেছি, বিনোদ সরকার না কি যেন নাম। বিনোদ সরকার? নামটা শুনেই তমগ্ন চমকে উঠল। এতদিন এই লোকটাকেই ভগবান ভেবে এসেছে, আর আজ তার নিষ্ঠুরতার মুখটাও ওর কাছে উন্মুক্ত হয়ে গেল। কিন্তু যে লোকটা ওর এত বড় উপকার করেছে তাকে তো আর দোষ দেওয়া যায় না। তাই কথা ঘোরাতে বলল, তা এরকম ঝোপ জঙ্গলের মাঝে আপনি এখনো পড়ে আছেন কেন, মানে অন্য কোথাও যেতে পারেন তো। কোথায় যাব বাবু? মরা লোককে আর কে আশ্রয় দেবে? তমগ্ন ভ্যাবাচাকা খেয়ে গেল। মানে? বুড়ো খ্যাঁক খ্যাঁকে গলায় বলে উঠল, 20 দিন আগে আমার রক্ত নিতে গিয়ে বিনোদ সরকার আমাকে মেরে ফেলেছে। মরার পর থেকে এইটাই আমার আস্থানা। মরতে তো একদিন হতোই, সেজন্য আমার দুঃখ নেই। দুঃখ একটাই, মরার পর থেকে আমি আমার পা দুটোকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। এত করে ওদের ডাকছি, তবু আমার কাছে আসছে না। কোথায় যে গেল? বলে গায়ের চাদরটা সরালো বুড়ো। ওর দিকে তাকিয়ে তমগ্নর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল। বুড়োর গলার নিচ থেকে বাকি শরীরটা একটা আস্ত নরকঙ্কাল। বুড়োর পায়ের দিকে চোখ পড়তেই ওর বুকের ভেতরে একটা শিহরণ খেলে গেল। বুড়োর হাঁটুর নিচে যেখানে পা দুটো থাকার কথা, সেখানটায় ব্যান্ডেজ বাঁধা,
কেউ যেন সযত্নে অপারেশন করে ওর পা দুটো কেটে নিয়ে সেখানে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। এক মুহূর্তে সব রহস্য ওর কাছে পরিষ্কার হয়ে গেল। ভয় আর আতঙ্কে কাঁপতে কাঁপতে পেছন ফিরে আপ্রাণ ছুটতে শুরু করলো তমঘ্ন। ছুটতে ছুটতেই সে শুনতে পেল পেছন থেকে বুড়োটা বলে যাচ্ছে, বাবু শুনে যান না, ও বাবু শুনুন না, আমার পা দুটো কোথায় একটু বলে দিয়ে যান না। ও বাবু শুনছেন, একটু বলে দিয়ে যান না আমার পা দুটো কোথায়। বাবু শেষ হলো শঙ্কর সুব্রনায়কের লেখা নিশুতি রাতের ডাক। কণ্ঠে গল্প পাঠক বুড়ো ও জনৈক ভদ্রলোক শান বোলার, তমগ্ন মৌসম সামন্ত, ডক্টর বিনোদ সরকার সান্নিক সিংহ, অরুণাবু বাবু তুহিন বাকুলি, সাইকোলজিস্ট ও দ্বিতীয় জন দীপ শাসমল, প্রথম জন প্রীতম বসাক, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্ট এবং শব্দ পরিকল্পনায় শান বোলার, পোস্টার ডিজাইনে আয়ত্রী, ভিডিও এডিটিং প্রবীর ও শুভঙ্কর, পরিচালনায় ইতিকথা পরিবার। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন। পরবর্তী রবিবার ঠিক রাত 9টায় এরকমই একটি গল্প নিয়ে হাজির হবে আমাদের ইতিকথা অডিও স্টোরি।